আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা হয়ে গেছে। ১৬ সদস্যের একটা স্কোয়াড তারা ঘোষণা করেছে এবং এই ওয়ানডে সিরিজের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশ ওয়ানডেতে নামছে প্রথমবারের মতো। এর মধ্যে বাংলাদেশ টি-20 খেলেছে, টেস্ট খেলেছে, কিন্তু ওয়ানডেতে এবারই প্রথম নামছে এই সিরিজ দিয়ে। তাহলে খুব স্বাভাবিকভাবেই আসলে একটা জল্পনা কল্পনা চলে আসে যে ওয়ানডে দলে কে চান্স পেয়েছেন, কে চান্স পাননি, চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সাথে আসলে পার্থক্যটা কি কি ছিল। তো আজকে আমি সেই জায়গা থেকে প্রথমে যদি শুরু করি যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা যদি আমরা দেখি সেখানে কিন্তু ১৫ সদস্যের একটা দল তারা ঘোষণা করেছিল বাংলাদেশের জন্য এবং ওই জায়গা থেকে এই শ্রীলঙ্কাতে আমরা কিন্তু দেখছি ১৬ সদস্যের একটা দল ঘোষণা করা হয়েছে, যেখানে অবশ্যই প্রথম যেই মেজর চেঞ্জ সেটাতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর জায়গায় মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তারপরে আমরা যদি দেখি যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ দুটো ফোর্সড চেঞ্জ, কারণ এই দুইজন কিন্তু সাদা বলের ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসরে চলে গেছেন। সৌম্য সরকার ইনজুরি থেকে পুরোপুরি ফিট হননি এবং নাসুম আহমেদ, এই চারজনকে ড্রপ করা হয়েছে এবং এই চারজনের জায়গায় আমরা যদি দেখি যে নাইম শেখ তিনি একটা কামব্যাক করেছেন, ডিপিএল এ ভালো পারফর্ম করেছেন এবং অনেক অনেক দিন ধরেই টানা কিন্তু ওয়ানডে ফরম্যাটে তিনি ঘরোয়া ক্রিকেটে ভালো করে যাচ্ছেন, সুতরাং নাইম শেখ সুযোগ পেয়েছেন। লিটন কুমার দাস কামব্যাক করেছেন। শামীম পাটোয়ারিকে আমরা সুযোগ পেতে দেখছি, তানভীর ইসলামকে আমরা দেখছি নাসুম আহমেদের জায়গায় এবং এক্সট্রা একটা পেসার বাংলাদেশ নিয়েছে হাসান মাহমুদের মধ্যে। এখন আমরা যদি দেখি যে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে তানজিদ তামিম, পারভেজ ইমন, নাইম শেখ, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামীম হোসেন, ৮জন ব্যাটার বাংলাদেশ কিন্তু এই ১৬ জনের স্কোয়াডে নিয়েছেন। ৩ জন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব, রিশাদ হোসেন এবং বাকি ৫ জন কিন্তু বোলার, যার মধ্যে ৪ জন ফাস্ট বোলার বাংলাদেশ নিয়েছে। এখন সবচেয়ে অবভিয়াস যে প্রশ্নটা সেটা হচ্ছে নুরুল হাসান সোহান এই স্কোয়াডে নাই কেন? নুরুল হাসান সোহান আসলে আর কি করলে অ্যাটলিস্ট ওয়ানডে দলে তিনি জায়গা পাবেন? কারণ মুশফিক এবং মাহমুদুল্লাহ রিটায়ারমেন্টের পরে যখন ওয়ানডে দলের মিডল অর্ডারে একটা বড় স্পেস ফাঁকা হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু নুরুল হাসান সোহান মোটামুটি একটা অবভিয়াস চয়েস হিসেবেই আমরা ধরে নিচ্ছিলাম এবং তিনি যেখানেই সুযোগ পাচ্ছেন গত কয়েক বছর, আমরা সেটা ফ্র্যাঞ্চাইজ লিগ বলি, আমরা সেটা ঘরোয়া ক্রিকেটের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বলি, এ টিম বলি, সব জায়গায় কিন্তু সোহান ভালো পারফর্ম করছেন এবং রিসেন্টলি খুব ভালো ফর্মে রয়েছেন। আমি আমার চ্যানেলেও কিন্তু আরেকটা ভিডিও দিয়েছিলাম যেখানে সোহানের পারফরমেন্স নিয়ে আমরা কথা বলেছিলাম এবং সেই জায়গাটা থেকেই কিন্তু একটুখানি সবাই অবাক হয়েছি। এখন আমরা যদি স্কোয়াডের দিকে একটু তাকাই, আসলে নুরুল হাসান সোহানের জায়গাটা কোথায় হতো? একটা জিনিস মাথায় রাখতে হবে, নুরুল হাসান সোহান যদি এই স্কোয়াডে সুযোগ পান, তিনি কিন্তু শুধু ব্যাটার হিসেবে সুযোগ পাবেন না, তিনি কিন্তু উইকেট কিপার ব্যাটার হিসেবে সুযোগ পাবেন। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে নুরুল হাসান সোহান প্রথম ধাক্কাটা খেয়েছেন, কারণ অলরেডি এই দলে কিন্তু জাকের আলী রয়েছেন যিনি ভালো পারফর্ম করছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটা অল ফরম্যাট প্লেয়ার হয়ে গেছেন জাকের আলী অনেক, এবং সেই সাথে লিটন কুমার দাস যিনি ফার্স্ট চয়েস উইকেট কিপার, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না তিনি ইনজুরির কারণে, এখন তিনি কামব্যাক করেছেন। সো লিটন আর জাকের যখন এসেছে তখন থার্ড একজন যিনি অবভিয়াসলি উইকেট কিপিং তাকে করতেই হবে দলে থাকলে, এই অপশনটা হয়তো বা এই মুহূর্তে নির্বাচকরা ঝালিয়ে দেখতে চাননি। আমরা একাদশের কথা না হয় পরে চিন্তা করলাম, ১৬ জনের স্কোয়াডে কি তিনি জায়গা পেতেন কিনা, সেখানে আমার মনে হয় যে একটু সুযোগ হয়তো বা ছিল। বিশেষ করে আমরা যদি দেখি যে শামীম হোসেন পাটোয়ারিকে কিন্তু নেওয়া হয়েছে ওয়ানডে স্কোয়াডে, যিনি এখন পর্যন্ত আমরা জানি যে টি-20তে মোটামুটি বেশ স্থিত হয়ে গেছেন। তো ওয়ানডেতে আসলে ওই লোয়ার মিডল অর্ডারের দিকে একটু ভরসা জোগানোর মতো প্লেয়ার, ক্রাইসিস মোমেন্টে যদি দল পড়ে যায় সেখান থেকে নিজেকে দলকে উদ্ধার করে নিয়ে পরবর্তীতে বড় হিট করার মতো প্লেয়ার হয়তোবা নুরুল হাসান সোহান শামীম পাটোয়ারির জায়গায় একটা ভালো ফিট হতে পারতেন। কিন্তু আমার কাছে মনে হয় আবার শামীম পাটোয়ারিকে ওই টি-20 দলে তো তিনি অবভিয়াসলি থাকবেন, সুতরাং একবারেই হয়তোবা দল ঘোষণা করে দেওয়া হয়েছে, সেই জায়গায় নুরুল হাসান সোহানের কপাল হয়তোবা পুড়েছে। মোহাম্মদ নাইম শেখের কথা যদি বলি, মোহাম্মদ নাইম শেখের জায়গাটা নিয়েও একটু ডাইসি সিচুয়েশনে থাকবেন, কারণ নাইম, তামিম, ইমন এবং লিটন 4 জন ওপেনার এই দলে কিন্তু হয়ে গেছেন। তো সেই জায়গায় তানজিদ তামিম আমার মনে হয় একাদশে তিনি অটোমেটিক্যালি থাকবেন। এখন তার পার্টনার হিসেবে লিটন দাসের সম্ভাবনাটা কিন্তু সবচাইতে বেশি। এখন একটা প্রশ্ন হতে পারে যে পারভেজ হোসেন ইমন তিনি যদি এখন পর্যন্ত টি-20 ছাড়া কিছু খেলেননি, তাকে যদি আর একটু অপেক্ষা করতে হয় এবং নাইমকে যদি নেওয়া হয়, আমি চাই নাইম কিছু সুযোগ পাক ওয়ানডে সিরিজে, তাহলে সেক্ষেত্রে লিটন হয়তো বা ওয়ান ডাউনে নেমে আসবেন, শান্ত হয়তো 4 নাম্বার
নাম্বারে নেমে আসবেন। তো এখানে একটা ডাইসি সিচুয়েশন রয়েছে। তো ওই জায়গায় নাইমের জায়গায় সোহান আসতে পারতেন কিনা, কিন্তু তারপর আবারও কিন্তু সেই কম্বিনেশনের প্রশ্নটাতে, কম্পোজিশনের প্রশ্নটাতে চলে আসে যে জাকের এবং লিটন তো রয়েছেনই, প্লাস হচ্ছে আমরা যদি মিডল অর্ডার ব্যাটারের কথা চিন্তা করি তাহলে জাকের আলী ওখানে থিতু হয়ে রয়েছেন। শামীম পাটোয়ারি আসলে একমাত্র জায়গা দেখে মনে হচ্ছে যেখানে নুরুল হাসান সোহানের জায়গা হতে পারত। আরো একটা জায়গা আমরা যদি বলি, আই এম নট রিয়েলি শিওর যে আসলে শ্রীলঙ্কান কন্ডিশনে বাংলাদেশ 4টা পেসার নিয়ে একাদশে খেলবে কিনা। মেহেদী হাসান মিরাজ আর রিশাদকে আমরা যদি দেখি একাদশে তাদের থাকার সম্ভাবনা বেশি। মিরাজ তো অবভিয়াসলি থাকবেন, হি ইজ দ্য ক্যাপ্টেন, সো রিশাদেরও কিন্তু থাকার সম্ভাবনাটা বেশি। তো সেই জায়গায় তানভীর হয়তোবা একাদশে নাও থাকতে পারেন, হয়তোবা তাকে শুধু স্কোয়াডে থেকেই সুখী থাকতে হবে, খুশি থাকতে হবে। এখন মুস্তাফিজ, তাসকিন, নাহিদ, হাসান মাহমুদ 4জন পেসারকে আসলে অল্টার করে খেলানো হবে কিনা, কারণ তানজিম সাকিব যদি খেলেন তাহলে ইতোমধ্যেই দলে কিন্তু একজন পেসার অলরাউন্ডার রয়েছেন এবং তানজিম সাকিব ইতোমধ্যেই ওয়ানডে ফরম্যাটে নিজেকে প্রমাণ করেছেন। তো সেইখানে আমার কাছে মনে হয় যে একটা পেসার কম নিয়ে নুরুল হাসান সোহানকে স্কোয়াডে নেওয়া যেত কিনা। এখানে আবার একটা ফিক্সচারের প্রশ্ন চলে আসে যে ওয়ানডে সিরিজটা শেষ হবে হচ্ছে 8 তারিখ, 10 তারিখ থেকে কিন্তু নুরুল হাসান সোহানকে বিজি হয়ে যেতে হবে গ্লোবাল সুপার লিগ নিয়ে, যেখানে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে তিনি যাবেন। তো সেটা হয়তোবা, আমি জানি না সেটা নির্বাচকরা বিবেচনা করেছেন কিনা, তবে নুরুল হাসান সোহানের জন্যও কিন্তু একটুখানি হেকটিক হয়ে যেত যে শুধুমাত্র স্কোয়াডে থাকার জন্য তাকে থাকা এবং সেইখান থেকে তারপরে বিশ্বের আরেকটা প্রান্তে উড়ে যাওয়া একদিনের ব্যবধানে, তো সেটা তার জন্য একটা হেকটিক যাত্রা হয়ে যেত। সো ইয়েস, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে এই রিজনগুলাই, এই কারণগুলাই হতে পারে নুরুল হাসান সোহানের এই স্কোয়াডে না থাকার জন্য। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর নুরুল হাসান সোহানের জন্য শুভকামনা থাকবে, তিনি এখন পর্যন্ত যা করছেন ঠিকঠাক করছেন, ভালো করছেন। আশা করব গ্লোবাল সুপার লিগেও তিনি খুব ভালো করবেন, ভালো ফর্মটা রাখবেন এবং কন্টিনিউয়াসলি নির্বাচকদের উপরে তিনি ওই প্রেশারটা ক্রিয়েট করতে থাকবেন এবং সেই প্রেশারটাই যদি ক্রিয়েট হয় অবশ্যই দলের মধ্যে একটা হেলদি কম্পিটিশন তৈরি হবে আর তখনই বাংলাদেশ দলও কিন্তু ওপরের দিকেই উঠবে।